এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রেখে সে বক্স খুলে দুটো লম্বা মোটা ধারালো পেরেক বের করে। হাসান নিঃশব্দেই দাঁড়িয়ে থাকে। সে জানে এখন কি হবে। এহসান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্নাইপারের দিকে তাকায়। লোকটি চেয়ারের হাতলে হাত রেখে বসে আছে। এহসান কোনো শব্দ না করে এক ঝটকায় এগিয়ে আসে। চেয়ারের উপরে রাখা স্নাইপারের দুটো হাতে সজোরে পেরেক গেঁথে দেয়। ঘাতক শব্দে পেরেকগুলো কাঠ ভেদ করে ঢুকে যায়। স্নাইপারের হাত চেয়ারের হাতলের সঙ্গে একেবারে আটকে যায়। স্নাইপারটা তীব্র চিৎকার করে ওঠে। এহসান দাঁত চেপে ফিসফিস করে বলে, আমার বাড়ির মহিলার দিকে চোখ দিস, কুত্তার বাচ্চা। তুই পুরুষত্ব হাসিল করতে চাস? দাঁড়া, আমি দেখাচ্ছি। তারপর সে পাশে রাখা ড্রিল মেশিনটা হাতে তুলে নেয়। একবার চালিয়ে দেখে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। ঘর জুড়ে গর্জন তুলে শব্দ করে ওঠে ড্রিল মেশিন। এরপর কোনো পূর্বাভাস ছাড়াই এহসান সেটা সোজা স্নাইপারের প্যান্টের উপর দিয়ে তার পুরো সঙ্গে ঠেসে ধরে। বাগানে কানের পর্দা ফাটানো এক বিকট চিৎকার ছড়িয়ে পড়ে। স্নাইপারটা মাথা উঁচিয়ে আর্তনাদ করে। শরীরটা কাঁপতে কাঁপতে ঝাঁকুনি খায়। এহসান এক হাত দিয়ে ওর মাথাটা ধরে রাখে, আরেক হাতে দ্রুত একটা ছুরি বের করে নিয়ে তার জিভার মাঝখান থেকে এক টানে টেনে ফেলে দেয়। রক্ত ছিটকে পড়ে আসে চারপাশে। ড্রিল মেশিন বের করে এনে এবার সে হাসিবের দিকে তাকায়। ওর চোখে ছুরি ঢোকা, হাসিব। হাসিব একটু কাঁপে। কিন্তু কেন? এহসানের চোখ দুটো লাল হয়ে ওঠে। তাতে দাঁত চেপে বলে, ও নিপাকে নিজের বিছানা চেয়েছে। আর দেরি না করে হাসিব। নিপা তার অনেক শখের নারী। ওর দিকে এই জানোয়ারটা চোখ তুলেছে। এক পলকেই ছুরি তুলে নেয় সে। এক হাতে স্নাইপারের মাথাটা ধরে আরেক হাতে ছুরিটা ওর দুই চোখে একসঙ্গে গেঁথে দেয়। স্নাইপারটা এবার সত্যিকারের নরক যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু তার জিভ তো নেই। সেই চিৎকার বোবা কান্নার মতো মনে হয়। মাত্র কয়েক মুহূর্ত, তারপর সব শেষ। তার দেহটা নিথর হয়ে পড়ে থাকে চেয়ারের সঙ্গে আটকে। কে জানতো একটা নোংরা প্রস্তাব তার জীবনকে এত নির্মমভাবে শেষ করে দেবে। এহসান ধীরে ধীরে নিজের পাঞ্জাবির দিকে তাকায়। কিছুটা রক্ত লেগে গেছে। বিরক্তির সঙ্গে বলে, লাস্টটা নর্দমে ফেলে দে আর সবকিছু পরিষ্কার করে রাখ। আমি গোসল করে আসি, নাপাক রক্ত লেগে আছে শরীরে। বলে সে বাগান থেকে বেরিয়ে যায়। বেলকনিতে দাঁড়িয়ে আছে মেহিনুর। একদম পাথর হয়ে গেছে ও। ওর চোখের সামনে যা ঘটল সেটা কোনো দুঃস্বপ্ন নয়, এক নির্মম বাস্তবতা। এহসান কিভাবে লোকটাকে শেষ করে দিল, কিভাবে পেরেক গেঁথে ওরা হাত চেয়ারে আটকে দিল, কিভাবে ড্রিল মেশিন দিয়ে। না, ওসব ভাবতে চায় না। শরীরের রক্ত যেন জমে আসছে। শিরাগুলো শক্ত হয়ে গেছে। বুকের ভেতরটা ধকধক করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। ওর হাত পা ঠান্ডা বরফের মতো কাঁপছেও, ভয়ঙ্করভাবে কাঁপছে। এহসান এহসান যদি ওকেও মেরে ফেলে, একবার যদি সন্দেহ করে যে ও সব দেখে ফেলেছে, ও কি পারবে সেই যন্ত্রণাদায়ক মৃত্যু সহ্য করতে? না, পারবে না। মেনুর দাঁড়িয়ে থাকতে পারে না। এক দৌড়ে ছুটে যায় কাপড় রাখার কক্ষে। একটা অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। শরীরটা ঝাঁকুনি খাচ্ছে, চোখ ফেটে পানি আসছে, কিন্তু ও মুখ চেপে ধরে রেখেছে। কোনো শব্দ করা যাবে না। শ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই মুহূর্তের স্পন্দন বন্ধ হয়ে যাবে। এহসান কক্ষে এসে দেখল মেহনুর নেই। বিছানা ফাঁকা। জানালার পর্দা থমকে আছে বাতাসহীন ঘরে। ওর ভ্রু কুচকে গেল। মেহনুর কোথায় গেল? বেলকনিতে ছুটে গেল, নেই। বাথরুমের দরজা ধাক্কায় দিল, দেখলাম সেখানেও নেই। বাইরের দরজা তো ভেতর থেকেই বন্ধ। তাহলে বেরোলো কিভাবে? এহসানের চোখ সরু হয়ে আসে। ওর পায়ের শব্দ মৃদু হয়ে যায়। নিঃশ্বাস ধীর হয়ে আসে। কোনো একটা সম্ভাবনা মাথায় আসতেই ধীরে ধীরে কাপড় রাখার কক্ষের দিকে এগিয়ে যায় ও। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শোনে। নিঃশব্দ, তবুও একটা ঘ্রাণ ছড়িয়ে আছে বাতাসে, মেহনুরের শরীরের গন্ধ। এহসানের ঠোঁটে এক চিলতে হাসি খেয়ে যায়। ও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে অন্ধকার। আলো জ্বালাতেই চোখ চলে যায় কক্ষের এক কোণে। গাপটি মেরে বসে আছে মেহনুর। ভয়ের রূপ ওর গায়ে একটা স্পর্শও লাগেনি, অথচ মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা ধরে মারধর করা হয়েছে। শরীরটা কাঁপছে, চোখের কোণে পানি জমে আছে, মুখ শুকিয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু যত এগোয় মেহনুর তত সূক্ষ্মচিত হয়ে যায়। দেয়ালের গায়ে নিজেকে ঠেলে দেয়, যেন আর একটু চাপ দিলেই দেয়ালের ভেতরে ঢুকে যাবে। ওর এই ভয়ের কারণ জানা, কিন্তু নিজ কানে শুনতে চায় এহসান। ও হাঁটু গেড়ে বসে ওর সামনে। মেহনুর একটা অসহায় ভীত কণ্ঠ ফিসফিস করে বলে ওঠে, মারবেন? মেহনুর কান্না চেপে রেখেছে, কিন্তু ঠোঁট কাঁপছে। হাত দুটো বুকের কাছে শক্ত করে ধরা। মারবেন না আমায়?
এহসান কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহিনুরের দিকে। ও কি সত্যি মনে করেছে যে ওকে মেরে ফেলবে? একটা অদ্ভুত অনুভূতি হয় এহসানের বুকের ভেতরে। ওর হাত এগিয়ে যায় মেহনুরের নরম গাল ছুঁয়ে আলতো করে বলে, কি হয়েছে বলতো? এত ভয় পাচ্ছে কেন? বলো আমায়। মেহনুর সাথে সাথেই মুখ সরিয়ে নেয়। গালে লাগানো এহসানের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু ভাঙা গলায় ফিসফিস করে বলে ফেলে, আপনি কি আমাকেও ওইভাবে মেরে ফেলবেন? আমায় মেরে ফেলবেন তাই না? মেরে দিবেন তাই? এক মুহূর্তের জন্য এহসানের হৃদস্পন্দন থেমে যায়। ও কি সত্যি এতটা ভয়ে আছে, এতটা আতঙ্কিত? এহসান গভীর নিঃশ্বাস নেয়। তারপর মেহনুরকে এক ঝটকায় নিজের বুকের ভিতরে টেনে নেয়। চুপ করো। মেহনুর ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর স্বরে বলে, আমি তোমায় কিচ্ছু করবো না যদি তুমি আমার কথা মতো চলো। যদি আমার নিয়মে থাকো তাহলে আমি তোমায় আঘাত করবো না। তুমি যদি কষ্ট পাও আমি কি নিয়ে বাঁচবো বলো? ওর কণ্ঠে দৃঢ়তা, চোখে কোনো রহস্য নেই। কিন্তু মেহনুরের মন থেকে ভয় এখনো যায়নি। কিছুক্ষণ পর ইহসান ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর বলে, আমি গোসল করতে যাচ্ছি। ফিরে এসে যেন আমার পাঞ্জাবি পায়জামা আতর সব সামনে পাই। ওর কণ্ঠ কঠিন, ধীর কিন্তু আদেশমূলক। এগুলো এখন থেকে তোর দায়িত্ব। এই বলেই একখানা লুঙ্গি আর বড় দেয়ালে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তারপর ওয়ার্ড্রোব থেকে মিসওয়াক নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য পুকুরে গিয়ে ডুব দিয়ে গোসল করা। ভয়ে পাথর হয়ে বসে আছে মেহেরুর। শরীর কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে। কিন্তু মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। এহসান যদি ফিরে এসে দেখে তার কথাগুলো কিছুই রাখা হয়নি, তাহলে ও কি তখনও শান্ত থাকবে, নাকি আবারও ভয়ঙ্কর রূপ নেবে? সে আর দেরি করে না, ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাতে তুলে নেয় এহসানের জন্য কালো রঙের পাঞ্জাবি, পায়জামা আর আতরের বোতল। বুক ধরপড় করছে, কিন্তু সে কক্ষে ফিরে আসে। নিঃশব্দে এসে জামা কাপড় বিছানার উপর রাখে। তারপর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে দরজা চালে ভেতরে ঢুকে এহসান। মেনুর তাকিয়ে দেখে এহসান কেবল লুঙ্গি পরে আছে, গায়ে জড়িয়ে আছে একখানা বড় তোয়ালে, আর চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। এহসান একদম মেহনুরের সামনে এসে তোয়ালাটা খুলে বিছানায় ফেলে দেয়। মেহনুরের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। নিখুঁত ধবধবে ফর্সা শরীরটা, একটুও ক্ষতের দাগ নেই। অথচ সে তো কতবার আব্বা আর চাচাদের গোসল ছেড়ে আসার পরে দেখেছে তাদের শরীরে ছোট বড় কত ক্ষত চিহ্ন। কিন্তু এহসান, তার শরীরে একটিও নেই, যেন নিখুঁতভাবে গড়া, শক্তিশালী, তবু মসৃণ। মেহনুরের এমনভাবে তাকিয়ে থাকা এহসানের চোখ এড়ায় না। একপাশে ভ্রু নাচিয়ে বলে, কি রে, কি দেখছিস? মেহনুর ভাবহীন স্বরে বলে ফেলে, আপনার শরীরে কোনো ক্ষতির দাগ নেই। আব্বা চাচাদের তো। নিজের কথায় নিজেই লজ্জায় গুটিয়ে যায়। এ কি বলে ফেললো সে? এহসান মৃদু হেসে বলে, তোর বাপচাচার মতো কাপুরুষ না আমি, যে মারামারিতে গিয়ে কুকুরের মতো মার খেয়ে শরীরে ক্ষত নিয়ে ফিরবো। মেহনুর চুপ হয়ে যায়, কিছু বলার সাহস হয় না। এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে। মেহনুর শ্বাস আটকে যায়। 1 পা, 2 পা। এহসান যত এগোচ্ছে মেহনুর ততই পিছাচ্ছে। একসময় পিছনের বিছানার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। ভয়ে কাঁপা গলায় বলে, না, এগোবেন না। এহসানকে এত সহজে থামবে? সে তো আরও ঝুঁকে আসে, যেন ভয় দেখিয়ে উপভোগ করছে। মেহনুর শ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে কাঠ। সে আরও পিছোতে যায়, কিন্তু বিছানার সীমা শেষ হয়ে গেছে। এহসান থামছে না। একসময় মেহনুরের শরীরের উপরে তার ছায়া পড়ে যায়। মেহনুর আর কিছু না ভেবে আকস্মাৎভাবে এক লাথি মেরে বসে এহসানের বুক বরাবর। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায়। এহসান নিজের বুক চেপে ধরে কিছুটা পিছিয়ে যায়। মেহনুর নিজের কাণ্ডে নিজেই স্তব্ধ। কি করল সে? তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এহসানের কাছে আসে, ব্যাকুল স্বরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ফেললাম? বিশ্বাস করুন, আমি এটা ইচ্ছে করে করিনি। আপনা আপনি হয়ে গেছে, বিশ্বাস করুন। এহসান কাশতে শুরু করে, ইচ্ছে করে। মেহনুর আরও বেশি ব্যাকুল হয়ে পড়ে। ওকে বিছানায় বসিয়ে দেয়, 1 গ্লাস পানি এনে নিজ হাতে খাইয়ে দেয়, আর অস্থির গলায় বলে, সত্যি বলছি, আমি এটা ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, কসম। এহসান পানিটুকু শেষ করে এক পলক মেহনুরের দিকে তাকায়। তারপর শান্ত স্বরে বলে, যা, ওয়ার্ড্রোব থেকে জয়তুন তেল নিয়ে আয়। মেহনুর এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায়। মাথার ভিতরে দুশ্চিন্তার ঝড়। এখনই যদি এহসানের আদেশ না মানে তাহলে? আল্লাহ জানে এহসান ওকে বাঁচিয়ে রাখবে কি না। হাত কাঁপছে, তবু ওয়ার্ড্রোব খুলে তেলের বোতলটা বের করে নিয়ে আসে। কক্ষের ভেতরে ঢুকতে এহসান এক প্রকার আদেশের সুরে বলে, আমার সারা গায়ে তেল দিয়ে একটু মালিশ করে দে। একটা মুহূর্তের জন্য মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি বলল এহসান? ওর হঠাৎ করেই ঘৃণা হতে থাকে। এই পাপী শরীর, এই কলঙ্কিত শরীর।
যে হাতে হাজারো মানুষের খুন করেছে, সেই শরীর পাপের বোঝা বইছে, সেই শরীরে কি সে হাত রাখবে? না, অসম্ভব। কিন্তু সে কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে এক জায়গায় বোবা হয়ে। এহসান একটু পরেই সেটা খেয়াল করে, ভ্রুকুচকে বলে, এই কোথায় হারালি? শুনতে পাচ্ছিস না? মেহনুর ঝট করে উত্তর দেয়। আমি আপনাকে ছুতে পারবো না। এহসানের চোখের ভ্রু খানিকটা নেমে আসে, চোখ দুটো আরো গাঢ় হয়, গলায় চাপা বিস্ময়। কেন? মেহনুর চোখ ফিরিয়ে নেয়, অন্যদিকে কঠিন স্বরে বলে, আমি চাই না কোনো পাপিষ্ট পুরুষের শরীরে স্পর্শ করতে। কক্ষের বাতাস যেন ভারী হয়ে ওঠে। এহসান কিছুক্ষণ মেহনুরের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে, তারপর মৃদু হাসে আর বলে, তুমি শুধু কি স্পর্শ করবে? এই পাপিষ্টের শরীরে তুমি তো স্পর্শ করেছো, এই পাপিষ্ঠ অন্তর। মেহনুর বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে, তার মস্তিষ্কে একের পর এক অস্থির চিন্তা চলে আসে। কিভাবে এহসান এমন কথা বলে বুঝে উঠতে পারে না, কিন্তু তার কিছু করার নেই। তারপর হঠাৎ করে এহসান তীব্রভাবে ধমক দিয়ে বলে, চুপচাপ যা বলেছে তা কর, নয়তো হাত কেটে রেখে দেব, বেয়াদব নারী। মেহনুর সারা শরীরে এক শিহরণ অনুভব করে। সঠিক সময়ে বোধগম্য হয় যে তাকে এই কাজ করতেই হবে, এহসানের শরীরে তেল মালিশ। তবে তার মনে ঘৃণা আর সংকোচের চরম অনুভূতি ছিল। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। এক সময় অবশেষে বাধ্য হয়ে মেহনুর বিছানায় উঠে যায়। তার হাত কাঁপছে, তবে সে কিছু না ভেবে খুব আলতোভাবে ইহসানের গায়ে তেল মালিশ দিতে শুরু করে। ইহসান চোখ বন্ধ করে বসে থাকে। সে তার প্রিয় নারীর হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। এমন শান্তি তো তার প্রয়োজন। আধ ঘন্টা পর যখন মেহনুর এহসানের শরীর মালিশ শেষ করে, তখন এহসান চোখ খুলে বলে, হয়েছে হয়েছে, এখন যা, নিচে থেকে খাবার নিয়ে আয়। মেহনুর নিঃশব্দে তেলের বোতলটি রেখেই নিচে চলে আসে। নিচে পৌঁছাতেই আয়শা বেগম তাকে দেখে বলেন, কোনো প্রয়োজন মেহনুর? মেহনুর মাথা নিচু করে বলে, এহসান চাচার জন্য খাবার নিয়ে যেতে বলেছেন। আয়শা মুচকি হেসে বলেন, স্বামী হয়, তোমার চাচা নয়, এতে পাপ হবে, এভাবে বলো না। মেহনুর মাথা তুলে বিষাদময় হাসি দিয়ে বলে, পাপ হবে না, কারণ আমি ওনার স্বামী হিসেবে মানি না, আর মানার কোনো কথাই ওঠে না। আয়শা বেগম মেহনুরের গালে হাত রেখে হতাশ গলায় বলেন, বুঝেছি আমি তোমার অবস্থা। আচ্ছা, আমি খাবার প্লেট নিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। মেহনুর ধীর পায়ে খাবার প্লেট নিয়ে কক্ষে চলে আসে। কক্ষে ঢুকে দেখে এহসান এখনও খালি গায়ে বসেই ফাইল পড়ছে, শুধু লুঙ্গি পরিহিত। মেহনুরের মনে এক ধরনের অস্বস্তি হয়। তাকে এভাবে বারবার দেখে লজ্জা লাগছে। দীর্ঘ শ্বাস ফেলে। মেহনুর খাবারের প্লেট এহসানের সামনে রাখে। এহসান তার দিকে তাকায়, কিন্তু ফাইল পড়তে থাকে। নিন খাবার, মেহরুন বলে। এহসান আবারও ফাইল পড়তে পড়তে বলে। খাবার মুখে তুলে দেয়। এখন মেহনুরের ভীষণ রাগ হচ্ছে, ঘৃণা আরও এক ধাপ বাড়ে। কটমট করে বলে, আল্লাহ হাত আপনায় দেয়নি নাকি হাত পাপে ঝলসে গেছে? এহসান শান্ত চোখে মেহনুরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, ঝলসে গেছে, তবে হাত নয়, অন্তর। আর তা পাপে নয়, তোর মোহমায়ায়। মেহনুর কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার হৃদয়ে এক অদ্ভুত অবস্থা, যতটুকু কষ্ট ততটুকু রহস্যময় অনুভূতিও। মেহনুর দৃঢ় গলায় বলে, আমি পারবো না খাইয়ে দিতে, নিজ হাতেই খান। এহসান চোখ রাঙিয়ে তাকায়, কণ্ঠ তার ধারালো ও তীক্ষ্ণ। সকালে রান্নাঘরে যে বেয়াদবি করেছিস সেটা ভুলিনি। কেটে দেবো নাকি তোর জিভখানাও ওই কুকুরের মতো? চুপচাপ খাইয়ে দে, বেয়াদব নারী। মেহনুর আর কিছু বলার সাহস পায় না। হাত কাঁপতে থাকে তার, কিন্তু সে বাধ্য। আলকুচে হাতের ভাত মাখিয়ে এহসানের মুখের সামনে ধরে। এহসান এক পলক চেয়ে থাকে তার হাতে, মুচকি হেসে মুখে তুলে নেয় প্রথম লোকমা। ভাত চিবোতে চিবোতে বলে, তোর মেয়েদের রাঙা হাতে ভাত খাবো, কখনো কল্পনা করিনি। আহা, কি শান্তি। মেহনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে ভণ্ডামি বাদ দিন আর ভাতগুলো গিলে আমায় উদ্ধার করুন বাবা। এহসান নিরাশ কণ্ঠে বলে। একটুতে সুন্দর কথা বের কর আমার জন্য তোর এই জবান থেকে। মেহনুর বিরক্তিমাখা কণ্ঠে উত্তর দেয়। তা সম্ভব নয়। এহসান ভ্রু নাচিয়ে বলে। কেন? মেহনুর আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিতে দিতে বলে, আপনার জন্য আমার গলা আর জবান থেকে শুধু ঘৃণার কথাই বের হবে। এহসান মৃদু হাসে। কেন? সুন্দর আর মিষ্টি কথা বের হলে কি তোর জবানে গজব পড়বে? মেহনুর দাঁত চেপে আরেক লোকমা ভাত তার মুখে তুলে নিয়ে বলে, জি, গজব পড়বে। শুধু গজব না, মুখে ঘা হয়ে যেতে পারে। এহসান হতাশ গলায় বলে,
ইয়া রাব্বি করিম, তুমি কে জেনে উঠাইলে আমার কপালে। মেহনুর কাট কাট গলায় বলে, খবরদার আমার রবকে দোষারোপ করবেন না। আপনি নিজেই আমাকে জোর করে আপনার কাছে রেখে দিয়েছেন। এমন বিতর্ক করতে করতে একসময় মেহনুর এহসানকে খাইয়ে দেয়। খাবার শেষ হলে সে হাত ধুয়ে পানি এগিয়ে দিয়ে চলে আসতে নেয়। তখনই এহসান হঠাৎ ধমকে দিয়ে বলে, এই বেয়াদব নারী, জানিস না স্বামীকে খাইয়ে দিলে মুখ আঁচল দিয়ে মুছে দিতে হয়? এমন ধমকে মেহনুর কেঁপে ওঠে। তার গায়ের রক্ত যেন জমে যায়। এহসানের আচমকা ধমক যেন কেউ হার্ট ফেল করে মারা যাবে, এতে তার কোনো সন্দেহ নেই। মেহনুর পেছনে ফিরে কটকট করে বলে, আঁচল কোথায় পাবো? চোখ কি কোথায় রেখে এসেছেন? দেখতে পাচ্ছেন না 3 পিস পরেছি? এহসান ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বলে, তো ওড়না তো আছে, আর ওড়না দিয়ে তো সারা শরীর ঠেকে ঢেকে রেখেছিস। মেহনুর দাঁত চেপে বলে, তাহলে কি ওড়না খুলে হাঁটবো আপনার সামনে? এহসান মৃদু হাসে, কণ্ঠ তার গম্ভীর। শুধু ওড়না কেন, কাপড়ও খুলে হাঁটতে পারিস, এতে আমার কোনো সমস্যা নেই। মেহনুর এহসানের কথা শুনে তীব্র ক্ষোভে বাজ খাই গলায় বলে, গজব পুরুক এই বেশরম জবানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাবুদ, তুমি আশ্রয় দাও আমায়। এহসান নির্লিপ্তভাবে বলে, এসব বাদ দিয়ে মুখ মুছিয়ে দে, নয়তো সত্যিই কাপড়। কথা শেষ করার আগেই মেহনুর এক ঝটকায় এগিয়ে গিয়ে নিজের ওড়না দিয়ে তার মুখ মুছে দেয় এহসানের। ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হয়। মেহনুর দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দেয়। মেহনুর দরজা খুলতেই এক মুহূর্তের জন্য থমকে যায়। এনিসা বেগম দরজার সামনে দাঁড়িয়ে, হাতে একখানা বড় কিসের যেন থালা, যার উপরে মগমলের লাল কাপড়ে ঢাকা। তার ঠোঁটে এক রহস্যময় হাসি খেলা করছে। মেহনুর একপাশে সরে দাঁড়াতেই তিনি ধীর পায়ে কক্ষে প্রবেশ করেন। ঘরের মৃদু আলোয় তার চলার প্রতিমা ভঙ্গিমায় একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট। মাথার উপরে শালীনভাবে ওড়না টানা, হাতে ভারী রেশমি ছুরির খটখট শব্দ, আর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু গভীরে যেন কিছু লুকিয়ে আছে। তিনি সোজা বিছানার দিকে এগিয়ে এসে থালাখানা যত্ন করে নামিয়ে রাখেন। তারপর ধীরে পিছনে ঘুরে দাঁড়ান। মেহনুর অবাক হয়ে চেয়ে থাকে। এক অজানা শঙ্কায় বুক ধকভক করছে। কেন যেন মনে হচ্ছে এই মুহূর্তটার পর তার জীবনে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে। আনিসা বেগম নরম হাতে মেহনুরের কবজি স্পর্শ করেন, যেন কোনো স্পর্শকাতর জিনিসকে তিনি ছুঁয়েছেন। বস মেহনুর, আমার সামনে বস। তার কণ্ঠে আদেশ কম, মমতা বেশি। মেহনুর নিষ্পলক তাকিয়ে থাকে, কিন্তু বাধ্য মেয়ের মতো ধীরে বিছানায় বসে। এনিসা বেগমও তার ঠিক সামনেই জায়গা করে নেন, হাত বুলিয়ে নেন তার মাথায়। তারপর আস্তে করে লাল মখমলের কাপড়টা সরিয়ে দেন। মুহূর্তেই ঘরের আলোর জ্বলে ওঠে স্বর্ণের দীপ্তি, একজোড়া চিকন সোনার বালা আর একখানা নকশা করা স্বর্ণের আংটি। মেহনুর থমকে যায়, চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। এই বালা আর আংটি তো সে চেনে, এগুলো তালুকদার বংশের ঐতিহ্য। তার নিজের বাড়ির চাচিদের হাতেই এমন অলংকার দেখা যায়। দাদুর কাছে রয়েছে অসংখ্য, আর এহসানের বাড়িতে সেখানে তো শত শত হাজার হাজার। তাদের পূর্বপুরুষ লক্ষ লক্ষ স্বর্ণালঙ্কার রেখে গেছেন তালুকদার বংশের বউদের জন্য। এগুলো দেওয়া হয় শুধুমাত্র তালুকদার পরিবারের বউদের। তাহলে তাহলে তাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই সম্পর্ক, যে সম্পর্ক সে কখনো মেনে নিতে চায়নি, সেটা কি আজ সুন্দর মোড়কে সাজানো হচ্ছে? তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কি করবে, কি বলা উচিত এই মুহূর্তে? এনিসা বেগম এবার ইহসানের দিকে তাকিয়ে হাসেন, তারপরে বলেন, আব্বা এদিকে আয়। এহসান নীরবে এগিয়ে আসে, মুখে কোনো অনুভূতি নেই, যেন তার জন্য এটাই স্বাভাবিক ছিল। এনিসা বেগম আংটি আর বালাগুলো তার হাতে তুলে দিয়ে বলেন, নে বিসমিল্লাহ বলে ওর হাতে পরিয়ে দে। তার কণ্ঠ দৃঢ় কিন্তু কোমল। এই অলংকার শুধু স্বর্ণের নয়, এটা আমাদের বংশের ইতিহাস। এটা পরানো মানে ও এখন এই বংশের মেয়ে নয়, বউও। এনিসা বেগম ধীর হাতে এগিয়ে এহসানের হাতে স্বর্ণের বালা আর আংটি দিলেন। তারপর সামনে রাখা থালাখানা আলতো করে মেহনুরের দিকে ঠেলে দিলেন। মেহনুর বিস্মিত চোখে তাকিয়ে দেখল থালার উপরে একখানা পুরনো হাফিজি কোরআন শরীফ। তার মলাট জোড়া পুরনো হলেও মর্যাদার আভা ঠিকই বিদ্যমান, যেন শত বছর আগেও কেউ এটাকে একইভাবে যত্নে রেখেছিল। আনিসা বেগম কোরআনের উপরে হাত বুলিয়ে ধীরে ধীরে বললেন, এটা আমি ভেবেছিলাম আমার ছেলের বউয়ের মধ্যে যে কুরআনে হাফিজ হবে তাকেই দেব। কথা থামিয়ে মেহনুরের মুখের দিকে একবার
গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আর এখন তো তুই তো যেমন করেই হোক আমার এহসানের বেগম, তুই তো হাফিজা, তাই এই কুরআন শরীফ খানা তোর যত্নে রাখবি। আর এটা 100 বছর পুরনো, আমাদের পূর্বপুরুষের আমানত। এক পলকের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মেহনুর বোঝার চেষ্টা করলো এই মুহূর্তের মানে কি। এই কোরআন তার হাতে তোলা মানে কি সত্যি সে কি এহসান তালুকদারের অংশ হয়ে গেল? কিন্তু কিছু বলার আগেই আনিসা বেগম নিঃশব্দে উঠে দাঁড়ালেন। মেহনুর, এহসান বেরিয়ে গেলে নিচে চলে আসিস, খাবার খেতে হবে, কিচ্ছু খাসনি। কেবল এতটুকু বলে দরজা খুলে দীর পায়ে কক্ষ ত্যাগ করলেন। মেহনুর নির্বিকার মুখে বসে আছে, মনে একরাশ তীব্র বেদনা। এহসান ধীরে ধীরে ওর সামনে এসে বসলো, তারপর গভীর চোখে তাকিয়ে বলল, হাত দে। স্বরে আদেশ, অথচ কোথাও যেন এক অদ্ভুত কোমলতা লুকিয়ে আছে। মেহনুর দৃঢ় গলায় বলল, আমি পড়বো না, আমি এই তালুকদার বংশের মেয়ে, বউ না। এহসান হাসলো না, বিরক্তও হলো না, শুধু ঠান্ডা গলায় বলল, ভুলে যাস না, আমি কিন্তু খুব নিকৃষ্ট। তুই ভারে ভারে হাত বাড়িয়ে দে। মেহনুর এহসানের মতো বসে রইল, চোখে মুখে কষ্টের ছায়া। এহসান কোনো অপেক্ষা না করেই ওর হাত ধরে টেনে নিল। বিসমিল্লাহ শব্দটা উচ্চারণ করে মেহনুরের কোমল হাতে সাবধানে পরিয়ে দিল চিকন সোনার পালা, তারপর নিখুঁত মাপে বানানো স্বর্ণের আংটিটা। মেহনুর স্থির হয়ে তাকিয়ে থাকলো নিজের হাতে। চোখের সামনে তালুকদার বংশের পরিচয় জলজল করছে। আজ সে সম্পূর্ণ কারো বেগম হয়ে গেল। কিন্তু এই সম্পর্ক কি ভালোবাসা, নাকি নিছকই এক কলঙ্ক? গলা কাঁপিয়ে সে তাকালো এহসানের দিকে, ফিসফিস করে বলল, কেন বিয়ে করলেন আমায়? কেন শেষ করে দিলেন আমার সব? এহসান শান্ত চোখে তাকালো, গম্ভীর গলায় বলে, ভালোবাসি তাই, ভীষণ ভালোবাসি তাই করেছি বিয়ে। মেনুর হতভম্ব হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে প্রচণ্ড ঘৃণায় ফুঁসে উঠল। তার দাঁত চেপে বলে, এই ভালোবাসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ভালোবাসা কলঙ্কের। এটা ভালোবাসা নয়, এটা ঘৃণা। এহসানের চোখের কোণায় একটা রাগের ঝিলিক খেলল, কিন্তু গলাটা কাঠের মতো শক্ত রেখেই বলল, কোথায় লেখা এটা নিষিদ্ধ? কোথায় লেখা আছে এ ভালোবাসা কলঙ্ক? বল, আমাদের ধর্মে আছে কোথাও? বল। মেনুর স্তব্ধ হয়ে গেল। সত্যিই তো কোথাও কি এটা নিষিদ্ধ, কিন্তু না, সে হাল ছাড়বে না। দাঁত চেপে বলল, এটা সমাজে নিষিদ্ধ। এটা সমাজের চোখে কলঙ্ক। এহসান তার ছেলের হাসি দিয়ে বলল, লাথি মারে তোর সমাজের পক্ষে। আমি এহসান ধর্মে বিশ্বাসী, এই নোংরা সমাজে নয়। মেনুর বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। নিজেই একটা নোংরা হয়ে সমাজকে নোংরা বলছেন, লজ্জা করে না? এহসান নিঃসংকোচে বলল, না, লজ্জা করে না। আমি আগেই বলেছি আমার লজ্জা করে না। তুই বারবার জিজ্ঞেস করবি না। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, উঠে গিয়ে বিছানা থেকে পাঞ্জাবিটা তুলে নিল, ধীর পায়ে চড়িয়ে দিল পাঞ্জাবি, তারপরে লুঙ্গির নিচে পায়জামা পরে নেয়, তাও মেহনুরের সামনে। লুঙ্গিটা খুলে মেহনুরের দিকে ছুঁড়ে মারে আর আদেশ করে বলে, যা, এটা বেলকনিতে মেলে আয়। মেহনুর হতভম্ব হয়ে গেল। এহসান ওর ফুসে ওঠা মুখের দিকে তাকিয়ে হুঙ্কারের স্বরে বলল, আরে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নেবে। আমি এসে যেন শুনি খাসনি, তাহলে তোর অবস্থা খারাপ করে দেব। মেহনুর বসে রইল, মাথায় ঝড় বইতে লাগলো। এই মানুষটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি এই সম্পর্ক কেবলই এক বাধ্যবাধকতা? এহসান বেরিয়ে আসে, উদ্দেশ্য একটি অনুষ্ঠানে যাওয়া। সামনে নির্বাচনে দাঁড়িয়েছে, তাই এখানে ওখানে যেতেই হয়। রাত 11টা। মেনুর কক্ষে এশার নামাজ শেষে জায়নামাজে বসে আছে আর এহসানের অপেক্ষা করছে, কারণ এনিসা বেগম বলেছে এহসান এলে যেন তাকে খাবার দেয়। মেনুর এখন থেকে এহসানের সব দায়িত্ব নেবে। তখনই গাড়ির শব্দ কানে আসে, বুঝে যায় এহসান চলে এসেছে। এহসান গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে ক্লান্ত শরীরেই সিঁড়ি বেয়ে উঠছে। উদ্দেশ্য কক্ষে গিয়ে বিছানায় এলিয়ে দেওয়া। এহসান কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়ে অন্যদিকে বেলকুনি দিয়ে কেউ গোপনে ভেতরে ঢুকে। মেহনুর 1 সেকেন্ডের মধ্যে আটকে ওঠে, কারণ সে ঠিকই বুঝতে পেরেছে কেউ কক্ষে এসেছে বেলকুনি দিয়ে, তাই তাড়াতাড়ি জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। জায়নামাজ থেকে উঠে পেছনে ফিরে তাকাতেই তার কলিজায় পানি শুকিয়ে আসে মেহনুরের। তার চোখের সামনে রায়হান দাঁড়িয়ে, আর তার হৃদয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। রায়ান এখানে কি করছে, আর কেন, কিভাবে?
আর অন্য ভাবনাও মনে উকি দেয়। আজ হয়তো রায়ান শেষ হয়ে যাবে, কারণ এহসান চলে এসেছে। আর যদি এহসান রায়ানকে দেখে নেয় তো শেষ করে দিবে, এতটুকু এহসানকে চিনেছে মেহনুর। এদিকে রায়ান অবাক হয়ে মেহনুরের দিকে তাকিয়ে আছে। এতটা ভয়ঙ্কর, এতটা মায়াবী মানুষ হতে পারে সে ভাবেনি কখনো। কিন্তু এখন এসব কিছু ভাবা তার সময় নেই। সে মেহনুরের কাছে গিয়ে মেহনুরকে কিছু বলতে না নিয়েই দ্রুত বলে, তাড়াতাড়ি চলো, তোমায় নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এই বলে রায়ান মেহনুরের হাত ধরতে যাবে, ঠিক তখনই ইসানের গলা ফাটানো চিৎকার মেহনুর আর রায়ান যেন একে অপরের থেকে ছিটকে পড়ে। মেহনুর তার শিরদাঁড়া পর্যন্ত শিউরে ওঠে। ইসান তীব্র রাগে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলে কি করে আমার নারীর মুখ দেখা? আমার নারী হাত ধরার জন্য হাত বানানোতে সাহস কিভাবে পেরে? ইসান বাঘের ন্যায় এক প্রকার ঝাঁপিয়ে পড়ে রায়ানের উপরে। চোখে তার ক্রোধের দাবানল, মুখে ভয়ঙ্কর কিছুর আভাস। রায়ান পালানোর চেষ্টা করলেও ইসান দানবীয় শক্তির কাছে সে নিতান্তই অসহায়। ইসান বন্য উন্মাদের মতো পিটিয়ে চলেছে রায়ানকে, একের পর এক ঘুষি, লাথি, আঘাত। রায়ান মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস একটি মারও ফেরাতে পারে না। এহসানের শক্তি কোনো সিংহের চেয়েও ভয়ঙ্কর। মেহনুর আতঙ্কে এগিয়ে আসে এহসানকে থামানোর জন্য, কিন্তু ঠিক তখনই এহসান রায়ানের কপাল চেপে ধরে মেহনুরের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে, খারাপের বাচ্চা, যদি আর এক পা এগোতে সাহস করিস তবে আমার মামুদের কসম, আমি এহসান তোর রক্ত দিয়ে গোসল করব। মেহনুর এক মুহূর্তের জন্য জমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে তার। কিছু বলতে যাবে তখনই এহসান আবারও গর্জে উঠে বলে, খবরদার, মুখ থেকে একটা শব্দ বের করেছিস তো জানে মেরে ফেলবো। ও তোর মুখ থেকে ফেলেছে, এখন যদি কণ্ঠ শুনে নেয় তুই গলার রক্ত ছেড়ে ফেলবো। মেহনুর এক পাও এগোতে পারে না, ভয় তার রক্ত জমিয়ে দিচ্ছে। এহসান রায়ানের গুপ্ত স্থানে সজোরে লাথি বসিয়ে দেয়। এত জোরে লাথি খেয়ে রায়ান মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করার শক্তিও নেই, শুধু ধুপ ধুপ করে শ্বাস নেয়। মেহনুর অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। সে কিছু করলে এহসান ওকে জীবিত রাখবে না, এটা সে জানে। আর এই কক্ষ থেকে চিৎকার করে যদি কেউ মরেও যায় তবুও বাইরে কেউ কিছু শুনতেও পাবে না, কারণ কক্ষটা ভীষণ বড়। আর চিৎকার করতেও পারবে না, নয়তো মেহনুরকে শেষ হতে হবে। এহসান রায়ানকে এত নির্মমভাবে পেটাচ্ছে যে রায়ানের মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসছে। কিন্তু এতেও কি এহসানের ক্ষোভ মিটবে? না, কখনোই না। সাধারণ কোনো বিষয় হলে হয়তো সে মানতে পারত, কিন্তু এই রায়ান যে তার কলিজায় হাত দিতে চেয়েছে। মেহনুর ভয়ে কাঁদতে থাকে। সে রায়ানের দিকে এগোতেই এহসান বজ্রকণ্ঠে বলে ওঠে, খবরদার, এই হারাম পশুকে ছুতে যাবে না। যদি ছুতে যাস, যে হাত দিয়ে হাত দিবি সে হাতটাই কেটে ফেলবো। মেহনুর আতঙ্কিত হয়ে পিছু হটে যায়। এহসান উঠে দাঁড়ায়, তারপর অস্থির হয়ে চলে যায় কাপড় রাখার কক্ষে। পাগলের মতো কিছু খুঁজতে থাকে। উক্ত কক্ষের গুপ্ত কক্ষ থেকে বের করে নিয়ে আসে তীক্ষ্ণ ছুরি আর ছোট্ট একটা অটো ড্রিল মেশিন। এহসান বেরিয়ে আসতে মেহনুর এটা দেখে চিৎকার করে ওঠে। এহসানের সামনে গিয়ে দু হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে আর কান্না করতে করতে বলে, না, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন, এমন করবেন না। উনিও তো কারোর সন্তান, ছেড়ে দিন। আজ আর এহসান থামে না। সে মেহনুরকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ভয়ঙ্কর গলায় বলে, চুপ থাক, এই কুত্তার বাচ্চা আমার নারীর দিকে এখনো সাহস করেছে, আর ওকে আমি ছেড়ে দিব? এত দয়া আমি এহসান কাউকে করি না। এ বলে মেঝেতে পড়ে থাকা রায়ানের সামনে বসে গিয়েছে এহসান। তারপর রক্তশীতল এক হাসি দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার নারীর হাত ধরতে চেয়েছিলি, তাই না? তারপর কোনো সতর্কবার্তা ছাড়াই ড্রিল মেশিন চালিয়ে দেয় রায়ানের এক হাতে, আর অন্য হাতে সেই তীক্ষ্ণ ছুরি। এক বিকট শব্দে ভেসে আসে রায়ানের তীব্র আর্তনাদ। মেনু চিৎকার করে ওঠে, চোখ বন্ধ করে ফেলে, কিন্তু এহসান থামে না। এক ঝটকায় বের করে আনে রায়ানের দুই হাত থেকে ড্রিল মেশিন আর ছুরিটা। তারপর আবারও গড়ছে বলে, কুত্তার বাচ্চা, এই চোখ দিয়ে তুই আমার নারীকে দেখেছিলি, তাই না শোরের বাচ্চা? এ বলে এহসান এক হাতে রায়ানের চুল শক্ত করে ধরে আর এক হাতে চকচকে স্টিলের ছুরি তোলে। এক ঝটকায় ছুরিটা রায়ানের ডান চোখে ঢুকিয়ে দেয়। রায়ান বিকট এক চিৎকার দিয়ে ওঠে, শরীরটা বাঁকিয়ে ফেলে। মেহনুর এক পা এগিয়ে আসে, কিন্তু এহসানের দৃষ্টি বিদ্যুৎ হয়ে নামে তার উপরে। তার পা থমকে যায়, শরীর অবশ হয়ে আসে, কিন্তু মন যেন ছুটে যেতে চায়। রায়ানের মুখ দিয়ে গোগানি বের হচ্ছে, চোখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। মেঝেতে ছোট্ট একটা পুকুরের মতো তৈরি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান ছুরিটা বের করে আবারও আঘাত হানে রায়ানের অন্য চোখে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপরে নিস্তব্ধ। রায়ান আর চিৎকার করে না, শুধু নিথর হয়ে পড়ে থাকে। প্রাণ পাখি উড়ে যায় রায়ানের। মেহনুর নিঃশ্বাস বন্ধ করে বসে যায় লাশের পাশে।
চোখের সামনেই মৃত্যু দেখেছে, কিন্তু নিজের অনুভূতিগুলো পাথর হয়ে গেছে। কিন্তু এহসান এখনও ক্ষান্ত হয়নি। সে ড্রিল মেশিন হাতে তোলে। মেশিন চালু করতে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। তারপরে একটু সরে এসে রায়ানের নিথর দেহের পেটে মেশিনটা চালিয়ে দেয়। মেশিনের ফলাটা যখন রায়ানের পেটের ডান পাশে ঢোকে, একটা থকথকে আওয়াজ হয়। মাংস কাটা পড়ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু রায়ান ততক্ষণে বোবা, নিথর। মাংস কেটে গেলে এহসান হাত ঢুকিয়ে রায়ানের পেটের ভিতরে বা হাত ঢুকিয়ে ওর শরীরের গভীরে কিছু খোঁজে। একটা মুহূর্ত, দুইটা মুহূর্ত, তারপর দাঁত চেপে টেনে ছিঁড়ে বের করে আনে রায়ানের এক টুকরো কলিজা। অতপর থপ করে কলিজা মেহনুরের সামনে ধরে এহসান হেসে বলে, দেখ, এত ছোট একটা কলিজা নিয়ে সে আমার নাড়ি নিতে এসেছিল। দেখো মেনুর, এইটুকু কলিজা। দেখো মেনুর, দেখো। সে নিথর রায়হানের শরীরের ওপরে কলিজাটা ছুঁড়ে ফেলে। রক্ত লেগে থাকে হাতটাতে। একবার মুখের কাছে এনে রক্তের গন্ধ শোকে, তারপরে আবার ভাসে। কিন্তু এখানেই শেষ নয়। এহসান এবার রায়ানের দুই চোখের উপরে নিজের বৃদ্ধাঙ্গুল রাখে, এক ঠেলা দেয়, তারপরে টেনে ছিঁড়ে আনে রক্তমাখা চোখের মণি দুটো। মেনুর চোখ বন্ধ করে নেয়, কাঁপছে, কিন্তু কিছুই করতে পারছে না। এমন দৃশ্য ওকে অসাড় করে দিয়েছে। শুধু সব ফ্যালফ্যাল করে দেখেই যাচ্ছে এতক্ষণ, কিন্তু এখন আর সম্ভব হয়নি। তার চোখ বুঝে নেয়, আজ অজ্ঞান হচ্ছে না। কি জ্ঞান হারিয়ে যেতে অন্তত এই দৃশ্য দেখা লাগতো না। এহসান এবার সেই চোখের মণি দুটো মেহনুরের সামনে ধরে বলে, এই চোখ তোকে দেখেছে, তাই এই চোখ আমি তুলে এনেছি। দেখ মেনুর, দেখ, দেখ ভালো করে। তারপর হাতের মুঠোয় চোখের মণি দুটো পিষে ফেলে। থকথকে তরল চুইয়ে পড়ে তার আঙুলের ফাঁক দিয়ে। বাতাস ভারী হয়ে আসে, চারপাশ থমথম। মেহনুর নিঃশ্বাস নিতে পারছে না। মেহনুর বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার কোনো খবর সে জানে না। চারপাশের সব কিছুই কেমন যেন খোলা লাগছে। রক্ত, রায়ানের রক্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তর ধ্বংস হয়ে যাচ্ছে, সব কিছু গলিয়ে যাচ্ছে। নিজেকে নিজেই খুন করে ফেলার ইচ্ছে হচ্ছে। তার জন্যই আজ রায়ান এত ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো। সে কিছু করতে পারল না, কিছুই করতে পারল না। কি জবাব দেবে সে রবের কাছে? কাল কেয়ামতের ময়দানে যখন তার রব তাকে প্রশ্ন করবে, তুমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করনি উক্ত পশুর হাত থেকে, তখন কি জবাব দেবে সে? কি জবাব দেবে? উত্তর আছে তার কাছে? না, নেই। সব শেষ হয়ে গেছে। এহসান ধীর পায়ে উঠে যায়। তারপর নিজের হাতে লেগে থাকা রক্ত মুছে নেয় পাঞ্জাবিতে। তারপর পকেট থেকে ফোন বের করে হাসিবকে কল দেয়। হ্যাঁ হাসিব, শোন, 10 মিনিটের মধ্যে তুই আমার কক্ষে আয়। ফোনের উপাস থেকে কাপা কণ্ঠে হাসিব জিজ্ঞেস করে, কিন্তু কেন ভাইজান? এহসান একবার রায়ানের নিথর দেহের দিকে তাকায়, চোখে কোনো অনুভূতি নেই। তারপর ঠান্ডা গলায় উত্তর দেয়, একটা কুকুরের লাশ নর্দমে ভাসিয়ে দিতে হবে। আর শোন, সবকিছু পরিষ্কার করে রাখবে, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। হাসিব একটু থেমে সংকোচের সাথে বলে, সব ঠিক আছে, কিন্তু আপনার বেগম যে কক্ষে আছে, আমি সেখানে কিভাবে? এহসান এক ঝটকায় মেহনুরের দিকে তাকায়। সাদা থ্রি পিসে কিছুটা রক্ত ছিটকে এসে লেগে আছে। মেহনুর যখন তাকে আটকাতে গিয়েছিল, তখন এসবের চক্করে তার চুলের খোপা খুলে গেছে। চুল খোলা অবস্থায় ওড়না ছাড়া বসে আছে। এই মুহূর্তে এহসানের মন উজাড় হয়ে দেখতে ইচ্ছে হচ্ছে মেহনুরকে, কিন্তু মেহনুর এখনও অবচেতন হয়ে রায়ানের লাশের দিকে তাকিয়ে আছে। এহসান কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা নেই, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা ভাইজান। ফোন রেখে এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে। সে নিঃশব্দে তার সামনে দাঁড়ায়, তারপর আলতো করে মেহনুরকে কোলে তুলে নেয়। মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, তার দৃষ্টি এখনো শূন্য। এহসান কোনো কথা বলে না। এহসান ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুরের দৃষ্টি চারপাশে থাকলেও মন পড়ে আছে সেই ভয়ঙ্কর দৃশ্যে। এহসান তাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে পুকুর পাড়ে আসে। চারপাশ নিস্তব্ধ, শুধু অল্প কিছু জোনাকি পোকা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর আকাশের পূর্ণচাঁদ শীতল আলো ঢেলে দিয়েছে জগতে। পানি ছলছল শব্দে দুলছে। ঠিক তখনই ঠান্ডা পানিতে পা পড়তেই চমকে ওঠে মেহনুর। সে যেন হঠাৎ নিজের পৃথিবীতে ফিরে আসে। চারপাশে তাকায়। এহসান তাকে পুকুরে নিয়ে এসেছে কেন? ওকেও কি এখন পানিতে ডুবিয়ে মেরে ফেলবে? নিশ্চয়ই এটাই করবে। মেরে ফেলুক, এই বিষাক্ত জীবনের মুক্তি হোক। আর বাঁচতে চায় না সে, এই কলঙ্কিত জীবন শেষ হোক। কিন্তু না, এহসান কোনো নিষ্ঠুরতা নয়, বরং অভূতপূর্ণ
আদর দিয়ে তাকে পুকুরের সিঁড়িতে দাঁড় করিয়ে দেয়। মেহনুরের ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে ঠান্ডায়, তার চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহনুরের চোখের জল মুছে দেয়। তারপর অস্থির কণ্ঠে বলে, তুমি কাঁদছো কেন? ওই হারাম পুরুষের জন্য? তুমি কাঁদবে শুধু আমার জন্য। আমি তোমার হালাল পুরুষ, আমার কিছু হয়নি, আমি তো ঠিক আছে। তাহলে কেন কাঁদছো বলো? মেহনুরের কান্নার বেগ আরও বেড়ে যায়। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেও কান্না থামাতে পারছে না। অবশেষে সে চিৎকার করে বলে, আপনার অন্তর ঝলসে গেছে পাপে, এই জন্য আপনি এতটা নিকৃষ্ট। আর কিছু বলতে পারে না মেহনুর। তার ঠোঁট কাঁপছে, কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, কথা বের হচ্ছে না, শুধু মনে হচ্ছে কলিজা ফাটিয়ে কাঁদতে। এহসান মেহনুরের গাল ছেড়ে দেয়। তারপর এক ঝটকায় পানির মধ্যে হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে ধরে, নিজের একদম কাছে টেনে নেয়। ধীরে ধীরে মেহনুরের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে নরম গলায় বলে, হ্যাঁ, আমার অন্তর ঝলসে গেছে, তবে তা পাপে নয়, তোমার প্রেমে। এ বলে এহসান আস্তে করে মেহনুরের কানের লতিতে কামড় বসায়। মেহনুর ভয়ে শিউরে ওঠে, নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এহসান যখন নিজের মুখ সরিয়ে আনতে চায়, তখন তার গাল মেহনুরের নরম গালের সাথে ছুঁয়ে যায়। এহসানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেহনুর কেঁপে ওঠে। নিজের অজান্তেই ভয়ে এহসানের বুকের পাঞ্জাবি খামচে ধরে। এহসান মৃদু হাসে, তার দৃষ্টি মেহনুরের মুখের উপরে স্থির। কয়েক মুহূর্ত পর মেহনুর নিজের হাত সরিয়ে নেয়। তারপর কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে নিজের শাহাদাত আঙ্গুল উঠিয়ে আসমানের দিকে তাক করে। তারপর ঘৃণায় জ্বলতে থাকা দৃষ্টিতে এহসানের দিকে তাকায় এক পলক। ফের সে আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখুন, ওইখানটায় আমার রব বসে আছেন, তিনি সব দেখছেন, সব দেখছেন। আপনি ধ্বংস হয়ে যাবেন, আমার রব ছাড় দেন না, আপনি এই পাপে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। এহসান মুচকি হাসে। তারপর হঠাৎই মেহনুরকে নিজের বক্ষস্থলের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে নেয়। মেহনুরের পিঠে হাত বুলিয়ে ঘায়েল গলায় স্বরে বলে, নতুন করে আর কি ধ্বংস হব? ধ্বংস তো আমি হয়ে গেছে, তবে পাপে নয়, তোমার অস্তিত্বের প্রেমে। এই বলে এহসান মেহনুরকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। তারপর একে একে 4টি ডুব দেয় আর মুখে জোরে জোরে উচ্চারণ করতে থাকে, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। মেহনুর উক্ত ডুবে নাকানি চুবানি খেয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর হাত ধরে ওকে সিঁড়ির উপরে নিয়ে আসে। পানিতে ভিজে মেহনুরের সারা শরীর অভয় স্পর্শ দেখা যাচ্ছে। চাঁদের ঘোর আলোয় চকচকে ভাসছে মেহনুরের ফর্সা শরীরের অভয়। তবে এতে এহসানের চোখ আটকায় না। এহসান মেহনুরের একদম নিকটে চলে আসে। মেহনুর একে ধারে কাঁপছে ভয়ে ঠান্ডায়। এক রাতে এই পুকুরের ঠান্ডার পানিতে গোসল করা কি আর মুখের কথা? এহসান মেহনুরের একদম কাছে চলে আসে। এহসানের গরম নিঃশ্বাস মেহনুরের সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে, আর তার সেই অসম্ভব সুন্দর শরীরের ঘ্রাণ, এই ঘ্রাণ গোসল করলেও যেটা যায় না। কেন যায় না? মেহনুর এখন এসব ভাবতেই ব্যস্ত। তখনই এহসান মেহনুরের কাঁধে ঝুলে থাকা ওড়নাটা নিয়ে নেয়। অতঃপর ওড়নাটাকে দুদিক ধরে ঝাড়ি মেরে যাতে পানি ঝরে যায়। তারপর মেহনুরের পানি এক পলক তাকিয়ে ওড়নাখানা সুন্দর করে জড়িয়ে দেয় মেহনুরের গায়ে। এহসান মেহনুরকে আলতো করে কোলে তুলে নেয়। মেহনুরের ভেজা শরীরে এহসানের স্পর্শ লাগতেই শরীর কেঁপে ওঠে তার। লজ্জা, ঘৃণা, বিদ্বেষ সব মিলিয়ে যেন দম বন্ধ করা অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতরে। এহসান ধীর পায়ে এগিয়ে চলে, শক্ত করে মেহনুরকে ধরে রেখেছে বুকে। এহসান তাকায় মেহনুরের দিকে তৃষ্ণার্ত ভালোবাসার চোখে। গভীর দাবনলের মতো দহন জ্বালা ছড়ালো সেই দৃষ্টি। মেহনুরও তাকিয়ে আছে এহসানের পানে, তবে মেহনুরের চোখে কেবল ঘৃণা, কেবল বিদ্বেষ। যেন এই পৃথিবীটা পুরুষটার সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী, সবচেয়ে ঘৃণ্য অস্তিত্ব। ভয়ঙ্কর সুন্দর পুরুষ এই এহসান তালুকদার। আল্লাহ যেমন তাকে দাপট দিয়েছে, তেমনি তাকে রাজস্বের মসনদ দিয়েছেন, তেমনি অপরিসীম সুন্দর চেয়ে রাগিও দিয়েছেন। মেহনুর স্পষ্ট দেখতে পায় ঠান্ডায় এহসানের নাকের ডগা লাল হয়ে আছে, খয়েরি ঠোঁট পানসে হয়ে এসেছে। দাড়ির গোড়ায় জমে থাকা পানির ছোট ছোট বিন্দুগুলো চকচক করছে ক্ষীণ আলোয়। এতটা ভয়ঙ্কর সুন্দর পুরুষ সে খুব খুন করতে পারে, নিকৃষ্টভাবে কাউকে ছিঁড়ে ফেলতে পারে। একজন অচেনা মানুষকে বললে হয়তো বিশ্বাসই করবে না, কিন্তু মেহনুর জানে এটাই সত্যি, এটাই বাস্তব। এই এহসান তালুকদার একজন রাক্ষস, একজন নরখাদক,
একটা পশু। তার প্রতি মেহনুরের ঘৃণা প্রতি মুহূর্তেই তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। এহসান মেহনুরের এমন ঘৃণাভরা দৃষ্টি দেখে মেহনুরের দিকে তাকিয়ে চোখে একরাশ অসহায়তা, ঠোঁটে ভীষণ বেদনার সুর নিয়ে বলে, এতটা ঘৃণা নিয়ে তাকিও না আমার পানে। আমি এহসান সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার এই ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারবো না। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কণ্ঠে বিন্দুমাত্র অনুভূতি নেই, তাও দাঁত চেপে বলে, আপনি শুধুই ঘৃণার যোগ্য, শুধুই ঘৃণার। এহসান মৃদু হেসে ব্যাকুল গলায় বলে, অপবিত্র আমি হতে আর পারবো না। তুমি পবিত্রের যোগ্য, তাহলে না হয় হলাম আমি তোমার ঘৃণার যোগ্য। মেহনুর বিদ্রুপের হাসি দেয়, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, এসব নাটকের সংলাপ আমার সামনে না করলেই ভালো হয়। এহসান বাড়ির সদর দরজায় পা রাখার আগে একবার ফিরে তাকায় মেহনুরের দিকে, চোখে প্রবল যন্ত্রণা, কণ্ঠে চিরন্তর অপেক্ষা নিয়ে বলে, ইস, যদি আমার অন্তর্খানা তোকে বের করে দেখাতে পারতাম তাহলে বুঝতিস এই এহসানের ভালোবাসা কাকে বলে। মেহনুরের চোখে কোনো নরম ভাব আসে না, কণ্ঠে কঠিন সত্যের মতো ঝরে পড়ে, বলে, আপনার মতো মানুষের মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করাও মানায় না। এতে পৃথিবীর সব ভালোবাসার অপমান হবে। এহসান আর কিছু বলে না, এক দীর্ঘশ্বাস ফেলে মেহনুরকে বুকের ভিতরে আগলে রেখেই এগিয়ে যায়, অতঃপর কক্ষে প্রবেশ করে। মেহনুরের মনে ভয় ছিল যদি কেউ তাদের এভাবে দেখে ফেলে, যদি ভুল বোঝে, কিন্তু আশ্চর্যের বিষয় তেমন কিছুই হলো না। কিন্তু কক্ষে প্রবেশ করেই সে বিস্ময়ে হতবাক। কিছুক্ষণ আগেই যেখানে রক্তের ছোপ লেগেছিল, সেখানে মৃত্যুর বিভীষিকা ছড়িয়েছিল, সেই কক্ষটা এখন ঝকঝক করছে। মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত নেই, বাতাসে কোনো আষ্টে গন্ধও নেই। সোফার সামনে রাখা টি টেবিলের উপরে খাবার সাজানো, যেন কিছুই হয়নি, যেন এখানকার দেয়ালগুলো কোনো ভয়াবহ ঘটনার সাক্ষী নয়। মেহনুর ধীরে ধীরে এহসানের দিকে তাকিয়ে কণ্ঠ স্পষ্ট বিরক্তি নিয়ে বলে, নামায় ঘরে এসে গেছি। এহসান কিছুই বলে না, নিঃশব্দে এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে না দিয়ে মেহনুরকে বাথরুমের দিকে নিয়ে যায়। এক হাতে তার কোমর ধরে আর অন্য হাতে তাকে আলতো করে কোলে রেখে কোল থেকে নিচে নামিয়ে দেয়। মেহনুর নিজেকে হারিয়ে ফেলেছে, একের পর এক অনুভূতি মিশে যাচ্ছে তার ভেতরে, ঘৃণা, ভয় এবং এক অজানা স্নিগ্ধতার টান। এহসান তাকে কোনো রকমে অস্বস্তি ছাড়াই আদেশের গলায় বলে, আমি কাপড় এনে দিচ্ছি, বদলে নেবে, একটু অপেক্ষা করো। এহসান বাথরুমের বাইরে বেরিয়ে এসে কাপড় রাখার কক্ষে চলে যায়। সেখানে থেকে একটা কালো কুর্তি এবং সাদা সালোয়ার নিয়ে আসে, মেহনুরের হাতে তা তুলে দেয়। মেহনুর কাপড়গুলো হাতে নেয়, কিন্তু সে কিছু বলে না। এহসান কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন তার নিজস্ব এক জগতে হারিয়ে গেছে। তারপর কোনো শব্দ ছাড়া বাথরুমের দিকে পা বাড়ায়। মেহনুর দরজা টেনে ঠাস করে বন্ধ করে দেয়। এহসান কাপড় রাখার কক্ষে ফিরে এসে একখানা লুঙ্গি এবং সাদা স্যান্ডো গেঞ্জি গায়ে জড়িয়ে নেয়। মেহনুর কাপড় বদলাতে গিয়ে এক অদৃশ্য লজ্জার মধ্যে ডুবে যায়। এই কয়েকদিনে যে কাপড়গুলো এহসান তার হাতে দিয়েছে, প্রতিটি কাপড়ের ভাঁজেই একটা বক্ষবন্ধনী ছিল। এই ভাবনায় সে অস্বস্তিতে যেন মরে যাচ্ছে এখন। এহসান এগুলো নিজে রেখেছে, না এশাকে দিয়ে রেখেছে, নাকি অন্য কাউকে দিয়ে? এই প্রশ্নের দোলচলে সে ভুগছে। এই চিন্তায় সে লজ্জায় পড়ে যাচ্ছে। এই বিষয়টি তার নিজের জন্যই এক বিশাল অপমানের হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত সে নিজের লজ্জা গিলে কাপড় পরিধান করে বাইরে আসে, কিন্তু বাইরে আসতেই মেহনুরের চোখ গিয়ে পড়ে এহসানের পানে। সে লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, যার জন্য ওর শক্তিশালী ধবধবে ফর্সা শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। কোনই পর্যন্ত নেমে আসা টাওয়াল দিয়ে সে তার চুল মুছে চলেছে, কিন্তু চোখ তার মেহনুরের দিকে একটানা তাকিয়ে আছে। এই এহসান কেন তার দিকে তাকিয়ে থাকে? কেন কেন কেন? অশান্তি শুরু হয়ে যায় মেহনুরের ভিতরে। তখনই এহসান তার হাতের তোয়ালে এক ঝাটকায় মেহনুরের দিকে ছুঁড়ে মারে এবং গম্ভীরভাবে বলে, নে তাড়াতাড়ি তোর এই ঘাসগুলো মুছে নে, নইলে আবার সারা ঘর ভেজে যাবে। মেহনুর টাওয়ালে হাতে নিয়ে গটমট করে তাকায় এহসানের পানে, তারপর চুলের টাওয়াল বাঁধে বাঁধে বলে, ঘাস কি? এগুলোর নাম চুল নাকি? চোখও জ্বলে যাচ্ছে পাপের কারণে যে ঘাস আর চুলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না? এহসান নিজের বাঁ হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তেই ঠোঁট কেটে হেসে বলে, আমার চোখ সত্যিই নষ্ট হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। তাই এখন এই বেহায়া চোখ তোর ধবধবে ফর্সা কাঁধের ড্রেসের কাছে চলে গেছে।
এহসানের এমন কথায় মেহিনুর নিজের কাঁধের দিকে তাকায়, তাকিয়ে তো ভড়কে যায়, কারণ কাঁধ থেকে ওড়না সরে গিয়ে ড্রেসের কিছু অংশ সরে গেছে, যার কারণে ভিতরে কালো আবরণীয় নজরে আসছে। ছি, এতটা খারাপ নজরে এহসানের দিকে তাকিয়ে আছে। মেহিনুর ক্ষোভ নিয়ে বলে, গজব পড়বে এই বেহায়া পাপিষ্ট চোখে, ধ্বংস হয়ে যাবে এই চোখ, যে চোখ মানুষের আপত্তিকর বিভ্রান্তকর জায়গায় যায়। এহসান আবারও হেসে বলে, তোর বানে চেয়ে যদি ধ্বংস হয় আমার আঁখি, তবে আমি এহসান তাতেও রাজি। মেনুর কিছু বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানার দিকে এগোয়, উদ্দেশ্য ঘুমিয়ে পড়া। এই লোকের সাথে কথা বলাই বৃথা, কথা বলবে না এর সঙ্গে। মেহনুর কোনো দিকে না তাকিয়ে বিছানায় উঠে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তখন এসা টেবিলে রাখা খাবারের প্লেট নিয়ে বিছানায় বসে। মেহনুর এইসব না দেখে ওড়নাটা রেখে বালিশ ঠিক করে। যেই না বালিশে মাথা রাখবে, অমনি এহসানের হাত ধরে হেঁচকা টান দিয়ে ওকে বসায়। আকস্মিক এমন হওয়ায় মেহনুর আশেপাশে বোকার মতো তাকায়। কিছু মুহূর্ত পর বুঝে যায় কি হয়েছে তার সাথে। তাই এহসানকে কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান মেহনুরের মুখে এক লুকমা ভাত পড়ে দেয় আর শান্ত গলায় বলে, একটা টু শব্দ না করে খেয়ে নে চুপচাপ। মেহনুর রাগে মুখের ভাতগুলো গিলে এহসানকে দাঁত চেপে বলে, মেরে ফেলতে চান আমায়? এমনভাবে খাবার খাওয়াচ্ছেন মরে যাই আমি যাতে। এহসান আরেক লুকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে বলে, মেরে ফেলতে হলে খাওয়াতাম না। আর একটা শব্দ করবি না, চুপচাপ গিলবি। আর যদি একটা কথা বলিস। এহসান কথা পুরো করতে পারে না। মেহনুর ঢোক গিলে মুখে তুলে নেয় খাবার। এই ভেবে এহসান খুব ভয়ঙ্কর, কি থেকে কি করে ফেলবে। তাই ওর কথা মতো আলিফে হয়ে চলাটাই সব থেকে ভালো। এভাবে 5 লকমা খেয়ে মেহনুর বিরক্ত হয়ে বলে, খেতে চাই না। এই বলে পাশে থাকা ট্রে থেকে 1 গ্লাস পানি নিয়ে বিসমিল্লা বলে 3 বারে খেয়ে নেয়। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের মুখে বাকি খাবার তুলে নেয়। মেহনুর অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা ভেবে এই পুরুষটা আসলে কি খাচ্ছে, তাও তার এটো খাবার। এহসান খাওয়া শেষ করে, তারপর প্লেটে হাত ধুয়ে মেহনুরের দিকে হাত বাড়ায়, উদ্দেশ্য তার মুখ মুছে দেওয়া। তবে মেহনুর মুখ সরিয়ে নেয়, কিন্তু এহসান তাকে জোর করে ধরে তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্তির গলায় বলে, এত বেয়াদব তুই, কি বলবো তোকে? এখন থেকে 3 রাত রুটিন করে বেতন বেরোতে হবে, তাহলে তুই সোজা হবে। বেয়াদব নারী। মেহনুর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। এখন আবার ওই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে আসছে। অসাড় হয়ে যাচ্ছে তার নিজ দুনিয়া। কেন এমন হচ্ছে, কেন? মেহনুর ধীর পায়ে উঠে যায়, তারপর প্লেট ট্রেগুলো টেবিলে রাখে। বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে অজু করে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখে মেহনুর বিছানায় শুয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে ঘরের একটা লাইট রেখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায়। এহসানকে বিছানায় আসতে দেখে মেহনুর এক লাফে উঠে যায়। তার মুখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ। চিৎকার করে বলে, আপনি এখানে কেন? এহসান কোনো উত্তর না দিয়ে সোজা শুয়ে পড়ে, শান্ত গলায় বলে। ঘুমাতে। মেহনুর উত্তেজিত হয়ে দাঁত চেপে বলে, ঘুমান আপনি আপনার বিছানায়, আমি চলে যাচ্ছি সোফায়। এবং সে নিজের 2 পা কম্বলের ভিতর থেকে বের করে নামিয়ে নেয়, উদ্দেশ্য সোফায় চলে যাওয়া। কিন্তু এহসান তাকে ধমক দিয়ে বলে, চুপচাপ তুই পা আবার বিছানা তুলে নে, নয়তো আমায় উঠতে হবে। আর আমি যদি এখন উঠি তো তোর অবস্থা কতটা খারাপ হবে সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি। মেহনুর এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকিয়ে নেয়। তার মধ্যে এক ধরনের নীরবতা চলে আসে, যেন কোনোভাবেই নিজেকে বিপদে ফেলতে চাইছে না। কম ঝড় তো আর গেল না এই এক রাতে নিজের উপর দিয়ে। যখন মেহনুর সোজা বালিশে মাথা রাখতে যাবে, ঠিক তখনই এহসান আবারও ধমকের গলায় বলে, এখানে সে মাথা রাখো মেহনুর। মেহনুর বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে কাঠ গলায় বলে, কোথায়? এহসান নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল নিজের বুকের বাঁ পাশে দেখিয়ে বলে, এখানে। এই কথার সঙ্গে মেহনুর আঁতকে ওঠে, সোজা হয়ে বসে দাঁত চেপে বলে, কখনোই না, আমি কোনো পাপিষ্ট বুকে নিজের মাথা রাখতে পারবো না। এহসান ধীরে ধীরে নিজের হাত মেহনুরের হাতে রাখে, তারপরে এক হ্যাঁচকা টানে মেহনুরকে নিজের বুকে নিয়ে ফেলে। এমনটাই মেহনুর মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে। মেহনুর চেষ্টা করে সরে যেতে, তবে এহসান মেহনুরের কোমর আলতো করে জড়িয়ে ধরে, যাতে তার শরীরের প্রতিটি অংশ অনুভব করে। আর মেহনুর নড়াচড়া না করে ছোটাছুটিতে মেহনুরের পেটের অংশ থেকে কামিজ সরে যায়। আর এই জন্য এহসানের আঙ্গুল মেহনুরের উন্মুক্ত পেটে স্পর্শ করে।
মেহনুর আতকে ওঠে, আঁকড়ে ধরে এহসানের বুক, নিজের হাত দিয়ে খামছে। আর সাথে তার নড়াচড়াও থেমে যায়। পুরো শরীরে একটা শীতলতা ছড়িয়ে পড়ে, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এহসান মেহনুরের পরিস্থিতি বুঝে মেহনুরের মাথাকে আরো শক্ত করে নিজের বক্ষস্থলে চেপে ধরে আর শান্ত গলায় বলে, এই দুনিয়ায় রইবে যতদিন বেঁচে, মাথা রাখতে হবে তোর ততদিন এই পাপিষ্ঠ বুকে। আমার এই পাপিষ্ঠ বুকের বাপাসে তোর জন্য সবচেয়ে উত্তম। মেহনুর একটা টু শব্দও করে না, চুপচাপ ঘাপটি বেড়ে শুয়ে থাকে অপ্রিয় মানুষটির বুকে। তবে তার ঘুম নেই, মাথা প্রচুর ব্যথা। এহসান অনুভব করতে পারে মেহনুরের শরীরের তাপমাত্রা। তার শরীর খুব গরম, যেন আগুনের মতো। এহসানের মধ্যে আতঙ্কর সৃষ্টি হয়। মধ্যরাতে তো ওকে গোসল করিয়েছিল, কিন্তু এখন যদি জ্বর ওঠে তাহলে কি হবে? না, এমন কিছু হবে না নিশ্চয়ই, ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। এসব ভাবতে ভাবতে আরও শক্ত করে মেহনুরকে নিজের বুকের সাথে আগলে ধরে রাখে। মেহনুর একটুও নড়ে না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। এহসানের চোখেও একসময় ঘুম হাজির হয়। রাত 4টার দিকে এহসানের ঘুমন্ত কানে মেহনুরের গুহানির শব্দ আসে। এহসান এক ঝটকায় চোখ খুলে নেয়। এমন অনুভব হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওর উপরে রেখে দিয়েছে। পরক্ষণেই এহসান উপলব্ধি করে মেহনুরের ভীষণ জ্বর উঠেছে, আর মেয়েটি বেহুশ অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে আব্বা আম্মা আব্বা। এহসান ধীরে ধীরে মেহনুরকে বালিশে শুইয়ে দেয়, তারপর এক পলক তাকায় অপর নারীর দিকে। ঘুমন্ত অবস্থায় শরীরের যন্ত্রণায় বারবার চোখ মুখ কুচকাচ্ছে মেহনুর। গোলাপি অধরখানা কাঁপছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে। এহসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছোঁয়। এত শীতল, কিন্তু মেহনুরের শরীর জ্বলে উঠেছে অসহ্য তাপের মতো। এহসান মেহনুরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বাথরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নিয়ে আসে। রুমাল ভিজিয়ে এনে মেহনুরের মাথায় আলতো হাতে রেখে বলে, এটা কিছুটা কমে যাবে ইনশাল্লাহ। জয়তুল তেল নিয়ে আসে, তারপর মেহনুরের পায়ের তালু থেকে শুরু করে হাতের তালুতেও তেল লাগিয়ে দেয়, যেন মেহনুর কিছুটা আরাম পায়। ঘুম ভেঙে যায় মেহনুরের, কিন্তু চোখ খুলতে পারছে না। তার মাথার ব্যথা এতই তীব্র, যেন ভিতরের সমস্ত কিছু ফেটে যাবে। অশান্তি পেলে চলে তার শরীর জুড়ে। এহসান মেহনুরের কাছে এসে বসে, ধীরে ধীরে তার মাথায় হাত বুলাতে থাকে, তারপর শান্ত গলায় বলে, কষ্ট হচ্ছে জান, দেখো একটু সময় লাগবে, কিন্তু এটাই কিছুটা কমে যাবে। আল্লাহকে স্মরণ করো। মেহনুর অনেক কষ্টে চোখ খুলে এক পলক এহসানের দিকে তাকায়, তারপর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে এহসানের মন অস্থির হয়ে ওঠে। মনে হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এহসান মেহনুরের মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির গলায় বলে, কেঁদো না, বলো কি হয়েছে, আমাকে বলো। কষ্ট হচ্ছে তাই না খুব? এভাবে কেঁদো না মেহনুর। মেহনুর অস্পষ্ট গলায় বলে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে, কেউ সব কিছু নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভেতরের সব কিছু হারিয়ে যাচ্ছে। এহসান মেহনুরের কথা শুনে তার ভিতরও একই অনুভূতি হয়, যেন কেউ তার মনটা খেয়ে ফেলেছে। মেহনুরের যন্ত্রণায় বোধে এহসানের নিজের ভিতরটাই খোঁচাচ্ছে। এহসান মেহনুরের মাথা থেকে রুমাল সরিয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপতে থাকে, যেন কিছুটা কমে যায় তার মাথার ব্যথা। অন্য হাতে মেহনুরের হাত নিজের হাতের মুঠোয় করে ধরে রাখে, তারপর ঠোঁট ছোঁয়। মেহনুরের শরীর এতটাই উষ্ণ যেন ঠোঁট পড়ে যাচ্ছে, তবুও এহসান বারবার মেহনুরের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে। মেহনুর চোখ বুঝে এই পাপী স্পর্শ নিতে চায়, তার আর কিচ্ছু করার নেই, এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে। খানিক পরে মেহনুর ধীর গলায় বলে, ফজরের সময় হয়ে যাচ্ছে, আজান দিবে না? মেহনুরের কথায় এহসান এক পলক তাকায় কক্ষে থাকা ঘড়িতে। 5:17 বাজে, মসজিদে যেতে হবে। মুয়াজ্জিন এখনও আসেনি বাড়ি থেকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায়। কাপড় রাখার কক্ষতে গিয়ে পাঞ্জাবি পাজামা পরে নেয়, একখানা চাদর গায়ে জড়িয়ে নেয়। তারপর কক্ষে এসে ওয়ার্ড্রোব থেকে মেসওয়াক নিয়ে মেহনুরের সামনে আসে, তারপর একটু ঝুঁকে মেহনুরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, আমি আসার আগে বিছানা থেকে নামবে না, বুঝলে? এহসান দ্রুত পা চালিয়ে মসজিদে পৌঁছায়। পুকুর ঘাটে গিয়ে অজু শেষ করে আজান দিতে থাকে, যেন সময় নষ্ট না হয়। অন্যদিকে মেহনুর বিছানায় শুয়ে শুয়ে নীরবে আজান শুনছে আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে।
তার ভেতরের কষ্ট যেন বেড়েই চলেছে, কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই। নামাজ শেষে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ফিরতে থাকে। তার একমাত্র উদ্দেশ্য মেহিনুরের কাছে ফিরে আসা। মেহিনুর প্রাণপণে চেষ্টা করছে উঠে দাঁড়াতে, ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে। সে ভাবতে থাকে হয়তো এখন উঁচু করে নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না। কাঁপা কাঁপা পায়ে একটুও দৃঢ়তা না রেখে বাথরুমে গিয়ে এগোতে থাকে। তবে দুর্ভাগ্য তার শরীর আর সঙ্গ দেয় না। এক হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে, নিথর দেহে পড়ে থাকে মাটিতে। ওঠায় যে শক্তি নেই। এদিকে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ঢোকে, কোনো দিকে না তাকিয়ে সোজা নিজ কক্ষে চলে আসে। এহসান যখন কক্ষে প্রবেশ করে, বিছানার দিকে পা রাখতেই তার কলিজা মূর্ছে ওঠে। নিজের প্রিয় নারীকে, নিজের প্রাণটিকে এমনভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভিতরে এক প্রচণ্ড যন্ত্রণা অনুভব হয়। সে এক মুহূর্ত দৌড়ে মেহনুরের দিকে চলে যায়। মেহনুরের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সে যেন এক লহমায় ভেঙে পড়ে। মেহনুরের এই অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে। এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে, কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে নিজের কলিজা থেকে, এমন মনে হয় এহসানের। গত রাতে পরের ছেলে রায়ানেরও এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল, কিন্তু তখন এহসানের কোনো কষ্ট অনুভূতি কিছুই হয়নি, বরং অদ্ভুত এক আনন্দ তাকে ঘিরে রেখেছিল। তবে আজ যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বের হচ্ছে, তখন নিজ অন্তর ঝলসে যাচ্ছে। তার ভিতরটা একদম ফেটে পড়েছে। এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান। কলিজা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপন নারীকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে, যেন তাকে কোনোভাবেই হারাতে না হয়। কিন্তু সে তখন অচেতন, কিছু বলতেই পারে না। মেহনুরকে তার এই দুর্দশার দেখে এহসান এক অন্ধকারে ডুবে যায়। এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে। মেহনুরের গালে তার মুখের নিচের ঠোঁট অজস্রভাবেই ছুঁয়ে দিতে থাকে। মনে হচ্ছে কত যুগ পরে মেহনুরকে নিজের কাছে পেয়েছে। এহসান অবুজ পাগলের মতো মেহনুরকে চুম্বন করতে থাকে, যার ফলে মেহনুরের মুখে লেগে থাকা ফেনা এহসানের দাড়িতে আর পাঞ্জাবিতে লেগে যায়। তবে এতে কোনো ক্ষতি নেই এহসানের। সে শুধু মেহনুরকে এক কথাই বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে? কথা বলছেন, কথা বল। মেহনুর অচেতন চোখে এক পলক তাকায় এহসানের দিকে, এক চিলতে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, দেখুন, আল্লাহ বিচার করে নিয়েছেন। গতকাল রাতে কতটা নিষ্ঠুরভাবে আপনি হত্যা করেছেন পরের ছেলেকে, আর আমার আল্লাহ রাত পোহাতে না পোহাতে আপনাকে শাস্তি দিয়ে দিলেন। এহসান মেহনুরকে ঝাঁকিয়ে বলে, না, আমার রব্বে করিম এতটা নিষ্ঠুর নন। তিনি শ্রেষ্ঠ হচ্ছে শ্রেষ্ঠ দয়ালু। তার দয়া অসীম। তিনি কখনোই আমার পাপের শাস্তি তোকে দেবেন না, কখনোই না। মেহনুর একইভাবে হেসে বলে, আপনি বলেছিলেন না আপনি ধ্বংস হয়েছেন আমার প্রেমে, আর এখন দেখুন আমি ধ্বংস হব আপনার পাপে। মেহনুরের কথা শুনে কলিজা ছিঁড়ে যায় এহসানের। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে তাই। সারা শরীর কাঁপছে এহসানের। এহসান চিৎকার করে বলে, এমন কিছু হবে না। আমার পাপে আমি ধ্বংস হব, তুমি না। পাপ আমার, তুমি আমার। তাহলে তুমি ধ্বংস হবে কেন? হলে হবে আমি ধ্বংস। কিন্তু মেহনুর কোনো উত্তর দেয় না। আর দেবেই বা কী করে? সে যে জ্ঞান হারিয়েছে, অবচেতন হয়ে গেছে। অবচেতন হওয়ার আগে ঠিকই এহসানের বুকের পাঞ্জাবির অংশ খামচে ধরেছে, এখনও ধরে রেখেছে মেহনুর। কথা বলছে না দেখে এহসান মেহনুরের থুতনি ধরে ঝাঁকাতে থাকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলতে থাকে, জান, কথা বল, কথা বল। তোর মুখ থেকে আমি বাণী শুনতে চাই। কথা বল, বল। আমি একবার পাপি বলে ডাক। কথা বল, কথা বল না। কিন্তু কোনো উত্তর আসে না। মেহনুরকে চোখ বুজে থাকতে দেখে এহসানের প্রাণ উড়ে যায়। থমকে যায় তার দুনিয়া। মেহনুরের থুতনি ধরে সারা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে এহসান কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে, এই খারাপের বাচ্চা, কথা বল। এই স্বার্থপরের বাচ্চা, কথা বল। কথা বল প্লিজ। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তুই কথা বল। আমার অন্তর ঝলসে যাচ্ছে। কুত্তার বাচ্চা, কথা বল, কথা বল। আমি শ্বাস নিতে পারছি না। কথা বল, কথা বল। একবার বল, শুধু একবার। এই বেয়াদব, কথা বল। কিন্তু কোনো উত্তর বের হয় না অজ্ঞান মেহনুরের মুখ থেকে। এহসানের কান্নার বেগ বেড়ে যায়। একজন পুরুষ মানুষ হয়ে এইভাবে বাচ্চার মতো কাঁদছে সে, অথচ এই সেই পুরুষ মানুষ যে মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে আনতে কোনো রকম দ্বিধাবোধ করে না, যার হাতে শত মানুষের খুন হয়েছে, কিন্তু তবুও তার হাত কাঁপেনি। অথচ সেই পুরুষ নিজের
নারীর মুখ থেকে সামান্য একটা কথা শোনার জন্য এভাবে কলিজা ফাটিয়ে কাঁদছে। আনিসা বেগম কিছু আঁচ করতে পেরেছেন, কারণ তার ছেলে এহসান তো সবসময় নামাজে এসে তাকে সালাম দেয়, দোয়া নেয়। কিন্তু আজ পর্যন্ত আজ হঠাৎ কি এমন হলো যে কোনো দিকে না তাকাতেই সোজা নিজের কক্ষে চলে গেল? বিষয়টা অদ্ভুত লাগলো তার কাছে। ফের মনে প্রশ্ন উকি দেয়া, আচ্ছা মেনুর কিছু হলো না তো? আজ নিচে আসছে না যে? না, আর ভেবে কোলাতে পারছেন না তিনি, তাই অস্থির পায়ে এহসানের কক্ষের দিকে পা বাড়ায়। আনিসা বেগম কক্ষের সামনে গিয়ে দেখেন কক্ষের দরজা খোলা। কিছুটা সংকোচ নিয়েই কক্ষের ভিতর প্রবেশ করেন। প্রবেশ করতেই তার নিজ কানে কান্নার শব্দ ভেসে আসে। তিনি থমকে দাঁড়ান। কে কাঁদছে? কিছু মুহূর্ত পর বুঝে যান এটি তার ছোট ছেলে এহসান কাঁদছে। কি ভয়ঙ্কর বিষয়, তার এহসান কাঁদছে, কিন্তু কেন? তিনি তাড়াতাড়ি সামনে এগিয়ে যান। গিয়ে দেখেন মেঝেতে বসে আছে এহসান আর মেহনুরকে বুকে জড়িয়ে রেখেছে। মেহনুরকে অসম্ভব শক্ত করে জড়িয়ে নিয়ে এহসান অন্তর ফাটিয়ে কাঁদছে। এমন দৃশ্য দেখে আনিসা বেগমের হুঁশ আর হুঁশে থাকে না। তিনি নিজের ছেলেকে 20 বছর পর এভাবে কাঁদতে দেখলেন। কিন্তু কেন? কেন কি হয়েছে? কেন কাঁদছে? আনিসা বেগম অস্থির হয়ে তাদের কাছে গিয়ে হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসেন। অস্থির গলায় এহসানকে প্রশ্ন করেন, আব্বা কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? এহসান আনিসা বেগমের দিকে চোখ তুলে তাকায়, তারপর নিজের বুকে জড়িয়ে থাকা অচেতন মেহনুরের দিকে এক পলক তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে বলে, আম্মা, আমার মেহনুর কথা বলছে না। মা, ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আম্মা, কোনো কথা বলছে না। আমার কলিজা ছেড়ে যাচ্ছে গো আম্মা। আম্মা। আনিসা বেগম বাকশূন্য হয়ে যান। তার ছেলের মতো সিংহ যে কলিজা কাতরিয়ে কাঁদতে পারে তা নিজের অজানা ছিল। নিজের চিন্তা নিজের মধ্যে চেপে হাত বাড়ান এহসানের বুকের দিকে, কারণ এহসানের বুকেই লিপ্ত রয়েছে মেহনুর। আদ্র ছোঁয়ায় মেহনুরের কপালে নিজের হাতখানা এতে কেঁপে ওঠে তিনি, কারণ মেহনুরের শরীর ভীষণ গরম হয়ে আছে। আনিসা বেগম এহসানকে সান্ত্বনা দিতে দিতে নরম গলায় বলেন, আব্বা শান্ত হ বাপ, মেহনুরকে বিছানায় নিয়ে শোয়াও। এহসান এক পলক তাকায় নিজের মায়ের দিকে, পরে আলতো করে অতি যত্নে কোলে তুলে নেয় অবচেতন মেহনুরকে। তারপর আস্তে করে শুয়ে দেয় বিছানায় নিজের প্রাণকে। অতঃপর কম্বল টেনে দেয় এহসান মেহনুরের উপরে। আনিসা বেগম চিন্তিত গলায় বলেন, আব্বা তুই বস, আমি তোর আব্বা অথবা ভাইজানকে বলি রেজিয়া ডাক্তারকে ডেকে আনতে।